একটা জিনিস আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে ভিডিও মক। আমি অক্টোবরের মিড থেকে ভিডিও মক দেওয়া শুরু করছিলাম। আমার অক্টোবরের প্রথম দিকে আমার আমার আনসার স্ক্রিপ্টটা পুরো মুখস্থ হয়েছে। দেন আমি অক্টোবরের মিড থেকে পুরা ভিডিও মকে আমি হচ্ছে মক সেশন গুলো কমপ্লিট করছি। আল্লাহর রহমতে সবার দোয়াই আমি সাকসেস। এখানে যারা মেন্টররা আছেন, মানে শিক্ষক যারা আছেন, তারা আসলে ওয়েল গাইডেড, মানে তারা জানে হাউ টু প্রিপেয়ার দেয়ার স্টুডেন্ট, কিভাবে আসলে তাদেরকে খুব ভালোভাবে গাইড করা যায়। এই জিনিসটা আমি আসলেই প্লিজড। আমি এখানে মানে এই গ্রুপের কোনো মানে যে মার্কেটিং বা এই গ্রুপের কোনো কিছু না, আসলে আমি ভাই মানে অনেস্টলি স্যার, আমি এখানে টিচারদের মানে আমি খুব ভালো লাগছে আমার। এখানে সব থেকে মানে ভালো বিষয় হচ্ছে কি যে সবাই এতটা মানে ফ্রাঙ্কলি ফ্রিলি, মানে অনেক মানে কি বলবো, মানে তাদের কাছ থেকে আমি মানে এটা তারা আমাদের একটা সাপোর্ট দিচ্ছে, বাট আমি যদি পার্সোনালি তাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করি, তারা আমাকে আনসার দিচ্ছে যেটা তাদের মানে রিলেভেন্ট না। তারপরেও তারা আমাদেরকে অনেক সহযোগিতা করে। এটা আমি কয়েকদিনে মানে F1 যখন ক্যান্ডিডেট হিসেবে ছিলাম, আমি এটা দেখছি আর কি। পরে আমি এখন ওয়াইফ ভিসা হওয়াতে আমি এখন F2 তে চলে যাচ্ছি, এই নতুন I-20 আসবে। তা আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো, মানে যারা এত সুন্দরভাবে আপনাকে ইন্টারভিউর জন্য রেডি করে দিতে পারে, তাহলে তারা একটা ভালো ভার্সিটির জন্য আপনাকে আরো কত সুন্দরভাবে রিজিউমি তৈরি করবে, আপনার পোর্টফোলিও তৈরি করবে, আপনাকে একটা ভালো ভার্সিটিতে তারা অ্যাডমিশন করানোর জন্য চেষ্টা করবে। এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং আমি আশা করি এখান থেকে যারা আছে সবাই ভিসা পাবে, এবং আমাদের ভূমিক আরো আরো অনেক বড় একটা ফ্যামিলিতে পরিণত হবো আমরা। এবং ইউএসএ তে আমাদের অনেক বড় একটা সোসাইটি একটা সময় তৈরি হবে, এবং আমরা সবাই খুব মানে গর্বের সাথেই বলবো যে আমি ভূমিক থেকে আসছি, আমি ভূমিকে অমুক ব্যাচে ছিলাম। একটা রিইউনিয়ন হবে আমাদের ইউএসএ তে। এগুলো আমি খুব মানে ফিল করি। তো আজকে প্রথমে যিনি ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তিনি হচ্ছেন জাহেদা তিশা। আপনি আছেন? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রোফাইল পিকচারটা চেনা চেনা লাগছে, কোন একদিন ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ স্যার, আপনি অনেকদিন আগে আমাকে একটা মানে মক নিয়েছিলেন এবং বলেছিলেন আপনি সবসময় প্রথমের দিকে মক দিবেন। হুম, এবং আপনার অবস্থা খুব একটা ভালো ছিল না। আচ্ছা, জি জি। এবং আপনি ভিসা পেয়েছেন আমি মাত্র দেখলাম। হোয়াটএভার। ওকে, সো আপনাদের সামনে এখন ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করবে জাহিদা দিশা। প্রথমে জাহিদা দিশাকে আমি বলতে চাই, দিশা নামে কল করি। সো দিশা, আপনি হ্যাঁ হ্যাঁ। আপনি আমাদের ভূমাকে কিভাবে চিনলেন, কিভাবে জানলেন? আহ প্রথমে আসি আমি যখন প্রথম ইউএসএ তে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, তখন ইন্টারভিউ গুলো আমি সবসময়, সবার তো একটা কিউরিওসিটি থাকে যে ইন্টারভিউটাই সব, কেননা এখানে যে ভালো করবে সেই ভিসা পাবে, এই ধারণাটা আমারও ছিল। এই হিসেবে আমি অনেকদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানে ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম। তারপরে হচ্ছে আমি একদিন এরকমই একটা এক্সপিরিয়েন্স একটা আপু শেয়ার করতেছিল, ওইটা আমি একটু অনেকক্ষণ খেয়াল করি, ইউটিউব থেকে দেখি, দেখে জাস্ট আমি স্কিপ করে গেছি, কিন্তু আমার ভালো লাগছে বিষয়টা যে এত সুন্দরভাবে আপু ইলাবোরেট করতেছিল। এবং আপনি ছিলেন হোস্ট স্যার, তা আপনি সব ওনাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছিলেন। আমি পরে আরেকদিন আপনাদের ফ্রি একটা মক সেশনে, মানে ওই দিন আমি ইউটিউবের পেজটা লাইক দিয়ে রাখি এবং পরে আমি ফেসবুকে এটা স্ক্রল করে খুঁজে বের করি। করার পরে আমি দেখলাম শুক্রবারের দিন একটা আজকের মতনই এরকম একটা মক সেশন হচ্ছে, আপনি সবাইকে অনেক এনকারেজ করতেছেন। আপনার একটা কথা আমার অনেক ভালো লেগেছিল স্যার, যে আপনি বলেছিলেন যে আমার এখানে এমন স্টুডেন্ট আছে যারা দেখা গেল ইন্টারভিউ দিন হচ্ছে ইউনিফর্মটাই নাই, মানে ওইভাবে সে অ্যারেঞ্জ করতে পারেনি, অন্য একজন একটা পরে দেখা গেল গেছে। আবার দেখা গেল এয়ার টিকিটের টাকাটাও তার কাছে ছিল না, সে অনেক কষ্ট করে ম্যানেজ করে ইউএসএ তে গেছে, কিন্তু আজকে তারা অনেক ভালো জায়গায় গেছে। মানে এই যে কথাগুলা, এই যে মোটিভেট গুলো আমি পেয়ে, আমি যখন হচ্ছে আমার এজেন্সির সাথে কথা বললাম, আমার I-20 আসলো, তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি এখানেই হচ্ছে অ্যাডমিট হব আর কি। আমার হাজবেন্ডের সাথে আমি এই বিষয়ে কথা বললাম, পরে তো আপনাদের এখান থেকে নাম্বার নিয়ে আমি যোগাযোগ করে অ্যাডমিট হয়েছিলাম স্পেশাল ব্যাচে, 39 ব্যাচ। আচ্ছা, সো আপনি ভূমাক থেকে কিভাবে উপকৃত হয়েছেন? স্যার এটা আসলে বলার কোনো অপেক্ষায় রাখে না, আমি এত পরিমাণে উপকৃত হয়েছি, মানে একদম ফার্স্ট, একদম প্রথম দিন থেকে। আমি যেদিন আমি জুলাই মাসের, আমার খুব মনে আছে, আমি জুলাই মাসের 3 তারিখে আমি ভূমেকে হচ্ছে অ্যাডমিট হই। হ্যাঁ, অ্যাডমিশন নেই, তারপরে আমি সবার শুধু শুনতাম। হ্যাঁ, আমার তো তখন কোনো আনসার স্ক্রিপ্ট নাই, তখন ইভেন আমি ডেটও পাইছিলাম না, আমার যে ইন্টারভিউ ডেট ওইটা আমি পাইছিলাম না। তখন আমি প্রত্যেকদিন সবারটা শুনতাম, এবং আমি একদম শুরু থেকে
শেষ পর্যন্ত শুনতাম। শুনে পরে আমি যখন সব স্যার ম্যামরা বলতো যে আর কি কেউ মক দিবেন, তখন আমি হ্যান্ড রেইজ করতাম, করে বলতাম ম্যাম আমি তো এরকম, আমার তো কোনো আনসার স্ক্রিপ্ট নাই, আমার মেন্টর তো এখন আমাকে আনসার স্ক্রিপ্ট প্রোভাইড করেনি, আমি একটু একটু দিতে চাই। তখন হচ্ছে আমি আমার সব থেকে বেশি সুবিধা হয়েছিল এখানে যে আমি যখন বুমেকে আমাদের ব্যাচে, আমি যেহেতু লামা ইউনিভার্সিটির মেজর ছিল আমার ট্রিপলি, এই সেম মেজর সেম ইউনিভার্সিটি এবং সেম একটা ভাইয়া একই স্কলারশিপ পাইছে, উনি সবসময় দেখতাম ভিডিও মকে, উনি হচ্ছে মানে ভিডিও কলে মক দিতেন। আমি এটা করলাম কি, যেহেতু আমার মেন্টর এখনো আমাকে আনসার স্ক্রিপ্ট প্রোভাইড করেনি, তাহলে আমার তো এখানে বসে থেকে লাভ নাই, আমার তো এটা হচ্ছে রেডি করতে হবে। তখন আমি ল্যাপটপে হচ্ছে ভুম্যাকের সাথে জয়েন্ট করতাম, আর যখন ওই লামার ইউনিভার্সিটির ওই ভাইয়াটা যখন মক দিত, আমি তখন ওইটা মোবাইলে ডাউন মানে রেকর্ডিং করতাম, করে পরের দিন ওইটা আমি শুনতাম, শুনে লিখতাম, লিখে ওইভাবে আমি আনসার মুখস্থ করছিলাম। ইভেন স্যার আমি যেদিন আপনাকে হচ্ছে মক দেই, আপনি ওই দিন কোইন্সিডেন্সলি ওই দিন আপনি মক নিচ্ছিলেন, তখন আমি কিন্তু ওই ভাইয়ার আনসার স্ক্রিপ্টের যে মুখস্থ করছিলাম ওইটাই আমি বলছিলাম। তখন আপনি আমাকে বলছিলেন যে আপনার সবকিছু ঠিক আছে, আপনি আগে আগে মক দিবেন, শেষে মক দিবেন। তারপরে আমার এমন অবস্থা হয়েছিল স্যার যে আমি, আমাকে যখন আনসার স্ক্রিপ্ট প্রোভাইড করা হয়েছে, মানে ম্যাম যখন আমাকে আনসার স্ক্রিপ্টটা প্রোভাইড করলেন, আমি দুইটা আনসারের মধ্যে গুলাই ফেলছিলাম, মানে আমি খুব ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম। এবং আমি আগস্টে মনে হয় আনসার স্ক্রিপ্ট পেয়েছি, কিন্তু আমি আমার নতুন আনসার স্ক্রিপ্ট যেটা যেটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি ভিসাটা অ্যাচিভ করছি, এইটা আমার মুখস্থ করতে অলমোস্ট আমার 1.5-2 মাস লাগছে। কেন আমি মানে আগেরটা আমি যেভাবে মুখস্থ করছিলাম, ওইটা ছিল আমার একদম সেই সূরা ফাতিহার মতন, মানে আমার মুখের আগে চলে আসতো। তারপরে আমি প্রতিদিন ম্যামদের কাছে বলতাম ম্যাম আমি পারতেছি না, আমার হচ্ছে না। তখন ম্যামরা আমাকে অনেক হেল্প করছে, পূর্বা ম্যাম, মেঘা ম্যাম, ঐশী ম্যাম, আমার মেন্টর তো অবশ্যই পূর্ণা ম্যাম। তখন ম্যাম আমাকে বলছিল, পূর্ণা ম্যাম, যে ম্যাম আপনার ওই আনসারটাও তো ঠিক আছে, আপনার যদি এটা অনেক বেশি সমস্যা মনে হয়, তাহলে আপনি আমার এই আনসারের সাথে আপনার অ্যান্সারটা মিল করে তারপরে হচ্ছে আপনি আনসার স্ক্রিপ্টটা রেডি করবেন। তখন আমি ভাবলাম কি যে না, আমি একজনেরটা শুনে আমি কেন ওইটা আমারটা সাথে মিল করব, আমি আমার জন্য যেটা ম্যাম রেডি করে দিছে সেটা তো, সে তো আমার পুরো প্রোফাইলটা পড়ছে, ঘাটছে, সে আমার বিষয় নিয়ে চিন্তা করে তারপরে হচ্ছে সে আমার আনসার স্ক্রিপ্টটা রেডি করছে। তো আমাকে আমারটাই মুখস্থ করতে হবে। তারপরে আমি দিন রাত এমন, মানে এমনও দিন গেছে আমি সকালে উঠে, আমার ফ্যামিলির সাথে দেখা হয়নি, আমি সারাটা দিন আমার পড়ার স্টাডি রুমে আমি আনসার স্ক্রিপ্ট পড়ছি। টেবিলে আমার টেবিলের সামনে একটা মিরর ছিল, আমি সবসময় মিররের সামনে আহ আমি সবসময় প্রেজেন্ট করতাম নিজেকে। আমি আমার হাজবেন্ডকে কথা বলার সময় আমি বলতাম যে তুমি আমাকে প্রশ্ন করো। আমি মানে এই যে ভিও যারা আছেন আপনারা কেউ আনমিউট হলে মিউট করে দিবেন কেমন, আর সেকেন্ড টাইম আনমিউট হলে রিমুভ করে দিবেন। প্লিজ কন্টিনিউ। তারপরে স্যার আমি এমনও হয়েছে, আমি যখন বাসায় আমি আমার আম্মুর কাছে ছিলাম, আমি আমার বোন, আমার মানে আম্মু, মানে তারা কিছু বুঝুক আর না বুঝুক, আমি তাদের সাথে কোনো কথা বলতাম না। আমি সারাক্ষণ ওই আমার আনসার স্ক্রিপ্টটা একটা ফটোকপি প্রিন্ট আউট করে ওটা সারাদিন আমি পড়তাম এবং আম্মুদের সামনে বলতাম দেখো তো হচ্ছে কিনা। আম্মুরা আমাকে বলতে আরেকটু জোরে বলো, বা হচ্ছে না, বেঁধে যাচ্ছে, মানে এইভাবে আমি মানে আমি টানা 2টা মাস কি কি পরিমাণে স্ট্রাগল করছি এটা আমার ফ্যামিলি জানে, আর অবশ্যই আমার মেন্টররাও জানে। আমি খুব ফ্রাস্ট্রেশনে ছিলাম এবং সেখান থেকে প্রত্যেকটা মেন্টর আমাকে প্রত্যেকটা দিন বলছে আপনি পারবেন ম্যাম, আপনি পারবেন, আপনি চেষ্টা করেন, আপনার অনেক ভালো হচ্ছে। এবং আমার সব থেকে হেল্প করছে স্যার একটা জিনিস আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে ভিডিও মক। আমি অক্টোবরের মিড থেকে ভিডিও মক দেওয়া শুরু করছিলাম। আমার অক্টোবরের প্রথম দিকে আমার আমার আনসার স্ক্রিপ্টটা পুরো মুখস্থ হয়েছে, দেন আমি অক্টোবরের মিড থেকে পুরা ভিডিও মকে আমি হচ্ছে মক সেশন গুলো কমপ্লিট করছি। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি সাকসেস। ওকে, আচ্ছা,
সো আপনার জার্নিটা কেমন ছিল? কখন ভাবলেন ইউএসএ যেতে হবে বা বিদেশে যেতে হবে নাকি অন্য কোনো দেশ প্রথম চয়েস ছিল? আপনার জার্নিটা কেমন ছিল? স্যার আসলে জার্নিটা ছিল অলমোস্ট 2 বছর আগের থেকেই, কেননা আমার আব্বু আমাকে প্রথম বলেছিল, আমি প্রথমে মূলত জার্মানিতে যেতে চাই, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আর স্বভাবত সবাই জানে যে জার্মান হচ্ছে ইঞ্জিনিয়ারদের স্বর্গরাজ্য, সেই হিসেবে জার্মানিতে যাওয়ার ইচ্ছা ছিল। উম, আরেকটা কারণ হচ্ছে যে জার্মানিতে টিউশন ফি নাই, শুধু ব্লক অ্যাকাউন্ট দেখাইলেই হবে। সেই হিসেবে আব্বুকে প্রথম বলছিলাম। ওর আব্বু বললো কি যে না, জার্মানি না, আমার যখন 2021-এ আমার বিএসসি কমপ্লিট হয় তখন আমার আব্বু বললো যে তুমি আমেরিকা যাও। তারপরে ওটা ওরকমই চুপচাপ না, 22-এ, হ্যাঁ 2022-তে, তখন আর কোনো কিছু না, আইএলটিএস এর প্রিপারেশন নিব এরকম করতেছি, নিব নিব না, তার মধ্যে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেল। এবং আব্বু ফ্যামিলি সবার সামনেই, মানে শ্বশুর বাড়ির সবার সামনেই বলে ফেললো যে আমার মেয়েতে আমেরিকায় পড়তে যাবে। এইবারে তোমার প্রেস্টিজের একটা বিষয় চলে আসছে যে পড়তেই যাইতে হবে। তারপরে চেষ্টা শুরু হলো, তার মধ্যে আমার আব্বু এক্সপায়ার করে গেল 23 সালে। মানে আব্বু চলে যাওয়াটাতে আমার, মানে আমি বেশি ধাক্কা খাইছি, কেননা তখন মনে হলো কি যে আসলে আমার এখন নিজেকে নিজের কিছু করা দরকার, কেননা আমি আমি বিএসসি কমপ্লিট করে আমি একটা চাকরি করতাম, বিয়ের পরে চাকরিটা ছেড়ে দেই। তারপরে আমার আব্বু মারা গেলেন। সবকিছু মিলায়ে আমার হাজবেন্ড ক্রিকেট প্রফেশনে আছে, তো ও স্ট্রাগল করতেছে, আমরা দুইজনেই সেম স্ট্রাগল করতেছি, ইভেন ও হয়তো বা এই মক সেশনে আছে। এবং ভূমেকের পাশাপাশি আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে পড়াশোনার ক্ষেত্রে, অবশ্যই। মানে ও এখানে ভর্তি করা থেকে শুরু করে স্যারদের সাথে কথা বলা, তারপরে হচ্ছে আমার ইন্টারভিউ গুলো ও নিজে নিছে প্রতিদিন, ও অনেক হেল্প করছে আমাকে। যাই হোক, পরে আমার হাজবেন্ড হচ্ছে আমি, আমার আব্বু আহ, চলে যাওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে ইউএসএ তে যাব। এবং এই বছর হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমি আইএলটিএস দেই। তারপরে যাই হোক, আল্লাহর রহমতে এজেন্সির থ্রুতে আমি, একটা এজেন্সির থ্রুতে তারা আমাকে লাভার ইউনিভার্সিটিতে করে। এখানে আসলে আমার, মানে আমার কোনো অপশন ছিল না যে আমি কোনো কিছু চুজ করবো, কারণ আমি, মানে খুবই ফ্রাস্ট্রেশনে পড়ে গেছিলাম, হুট করে আব্বু চলে গেল, আমি চাকরি থেকে বের হয়ে আসছি, মানে আমি কিসের মধ্যে যাব আমি কিছুই বুঝতেছিলাম না। তারপরে আল্লাহ আল্লাহ করে I-20 আসলো। তারপরে মানে আমার জার্নিটা আসলে সহজ ছিল না। আমি যদি আজকে, হ্যাঁ আমি আজকে ভিসা পাইছি, আমি খুব, মানে উচ্ছ্বসিত, এবং আমি খুব আনন্দের সাথে বলতেছি, কিন্তু আজকে যদি আমার ভিসা না হইতো, 1 তারিখে যদি আমার ভিসাটা না হইতো, এই মানে আজকের এই খুশিটা আমার জন্য, মানে অনেকটা কষ্টের একটা কারণ হয়ে যাইতো, কেননা আমার হাজবেন্ডও লামার ইউনিভার্সিটিতে, আমাদের একই এজেন্সি, ওকেও লামার ইউনিভার্সিটিতে অ্যাডমিট করছে আর কি, মানে ওরও I-20 চলে আসছে, কিন্তু ও এখন আর F1-এ না, ও এখন F2-তে দাঁড়াবে। মানে এটা যে আমার জন্য কতটা ব্লেসিংস 1 তারিখে হইছে, মানে আল্লাহর একটা খাস রহমত আমার উপরে আসছে যে আমি 1 তারিখে ভিসাটা পাইছি, না হইলে আমি জানতাম না আমি এই কয়দিন কিভাবে সার্ভাইভ করতাম, কেন অলমোস্ট হিসাবে আমি 1.5 বছর আমি এইটার উপরেই কাজ করতেছি ইউএসএ। হ্যাঁ, অস্ট্রেলিয়া, কানাডা এসব জায়গায় আমরা ওয়ার্কিং ভিসা বা বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, মানে আমাদের মেন থিমই ছিল আমার আমার হাজবেন্ডে আমরা বাইরে চলে যাব, আমরা দেশে থাকবো না। সেই হিসেবে স্টুডেন্ট ভিসা, ওয়ার্কিং ভিসা, অনেক জায়গা থেকে আমরা অনেক প্রতারিত হয়েছি, অনেকে অনেক কথা বলছে, অনেকে টাকা পয়সা খাইছে। শেষ পর্যন্ত আল্লাহ রহমত করছে। আচ্ছা, সো আপনার যেদিন ইন্টারভিউ ছিল সেদিন আপনাকে কি কি কোশ্চেন করা হয়েছিল সেদিনের এক্সপিরিয়েন্স হ্যাঁ, বলবেন। আর জি দেখতে পাচ্ছি স্যার, ওই আপনার দিন হাজবেন্ড অলরেডি কমেন্ট করেছে ফেসবুকে, আজিজুল অর্ণব, শি ইজ মাই বয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, ও যে কি সাহায্য করছে, ইভেন স্যার আমি লাস্ট তো 3 দিন ধরে আমাদের, মানে যেদিন যাদের ইন্টারভিউ থাকে তার 3 দিন আগে ম্যামরা 2বার করে, 1বার করে মক নেয়। তা আমি যেদিন মক, মানে আমার ইন্টারভিউ ছিল 1 তারিখ রোববার, আর আমি ঢাকায় গেছি, আমার বাসা ঝিনাইদহতে, আমি ঢাকায় গেছি শনিবার। শনিবার ঢাকায় যে এজেন্সিতে গেছি, এজেন্সি থেকে সমস্ত ডকুমেন্টস হাবি জাবি করে এখন আমাকে বলছে, আমি তো ফরমালে যাইতে বলছে আমাকে, যে আপনি ফরমালে যাবেন, মানে পুরো স্যুট কোট টোট পরে, এগুলো তো আমার কিছুই অ্যারেঞ্জ করা ছিল না, আমি আবার নিউ মার্কেটে দৌড়াইছি কিনছি। এর কারণে আমি আমার মক সেশনটাই দিতে পারিনি। পরে আমি
হোটেলে ফিরে গিয়ে আমি আমার মেন্টরকে বলছি, ম্যাম আমি একটু মক দিতে চাই, কারণ এতদিন দিলাম, আজকে যদি মকটা না দিই আমি খুবই আপসেট। কেন আমি আবার শুনছি আমার ডিএস ফর্মে ওনারা একটু ভুল করছে, আমার হাজবেন্ডের ডেট অফ বার্থটা ওনারা উল্টা ভুল করছে। এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম, কান্নাকাটিও করতেছিলাম যে তাহলে বোধহয় আমার ভিসা হবে না। পরে রাত্রেবেলা পূর্ণা ম্যাম আমাকে পার্সোনালি উনি আমাকে মক নিল, নেওয়ার পরে সকালে আমি উঠে রেডি টেডি হয়ে হচ্ছে এম্বাসিতে গেছি। সব ফর্মালিটি মেনটেন করে আমি বসেছিলাম। যখন মেইন ভিওর ওখানে গেছি, 11 নম্বর কাউন্টার আমার খুব ভালো করে মনে আছে। ওখানে একটা খুব হ্যান্ডসাম একটা ইয়াং সুন্দর একটা লোক, মানে ইয়াং বসেছিল ভিও। উনি দেখলাম কি যে একটা মেয়ের F2, ওই আপুটা F2, উনি ইন্টারভিউ দিচ্ছে আর কি। তো উনার কথা ভিও খুব মনোযোগ সহকারে শুনছিল। তা আমার খুব ভাল লাগলো যে ইস, আমার যদি 11 নম্বর কাউন্টারে হইতো তাহলে হচ্ছে আমার ইন্টারভিউ তো আমি তো মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছি, ম্যামরাও তো আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, তাহলে বোধহয় ভিসা হবে। এখন আমি স্বাভাবিকভাবে খুবই খুশি, কিন্তু আসলে ওইখানে তো আমি যে কাউন্টারটা মানে মনে চাচ্ছি এটাই যে আমার কপালে আসবে সেটা তো না, ওখানে একটা সিস্টেমে চলতে হয়। তা আমি ঘুরতে 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 ওখানে যারা বাঙালি ভলেন্টিয়াররা ছিল তারা আমাকে বললো যে আপনি 11 নম্বর কাউন্টারের সামনে যেয়ে দাঁড়ান। আর আমার ইমিডিয়েট 4 জন আমার সামনে ছিল, আমি ওনাদের সবার ইন্টারভিউ শুনতেছিলাম। আমার সামনেও শুধু একটা মেয়েকেই অ্যাকসেপ্ট করছিল, ওই আপুটা F2, আর বাদ বাকি 4 জনকে রিফিউজড। যখন রিফিউজ করছে আমি এত মানে টেনশন হচ্ছিল আমার, মানে আমি মানে আমার মনে হচ্ছিল আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। কিন্তু আমি এটা খুব শক্ত করে আমি আমার নার্ভ ধরে রেখে আমি যে আমি দেখলাম কি আমার সামনে যেটা আমি জানি না সে কোথায়, মানে ওই ভাইয়াটা গ্রিডিংস দেয়নি, মানে ভিও এত আন্তরিক ছিলেন, উনি আগেই গ্রিডিংস দিচ্ছে। আর আমার এখান থেকে আমাকে শেখানো হয়েছিল আপনি সবসময় চেষ্টা করবেন নিজে আগে গ্রিডিংস দেওয়া, তাহলে ভিও কে একটু কনভিন্স করাটা একটু সহজ হয়। এটা আমার খুব মনে ছিল, ম্যামরা অনেকেই এই কথাটা বলতেন। তখন আমি আবার স্যারদের ভিওর কাছে যে আমি খুব বড় করে একটা গ্রিডিংস দিলাম যে গুড মর্নিং অফিসার, হাউ আর ইউ ডুইং টুডে। না, গুড মর্নিং অফিসার এই কথা বলছি। গুড মর্নিং অফিসার এই কথা বলার পরে তখন ও আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, এভাবে উনি আমাকে একটা ইয়ে দিল। তারপর আমি আমার I-20 দিলাম, তারপর উনি আমার দিকে তাকায় বলছে আর ইউ গোইং ফর লামা ইউনিভার্সিটি। তা আমি বললাম ইয়েস অফিসার। তারপরে বললো কেন তুমি এই প্রোগ্রামটা চুজ করছো। তখন আমার মনে হয়েছিল কি যে আমি হচ্ছে আমার এখানে যে আমি কথাগুলো বলি এই কথাগুলো হচ্ছে ওখানে বলা যাবে না, মানে এখানে ধরেন আমরা দিস ইউনিভার্সিটি ফর আউটস্ট্যান্ডিং কোর্স কারিকুলাম, আমি এইগুলো কিছু না বলে আমি জাস্ট মূল পয়েন্টটা হচ্ছে আমি ইয়ে করছিলাম যে অফিসে আই চুজ দিস ইউনিভার্সিটি ফর সামথিং, কি আমার এখন আর মনে নাই, কিন্তু আমি এইভাবে বলছিলাম যে আমি এই ইউনিভার্সিটিটা চুজ করছি, এদের কারিকুলামের সাথে আমারটা ম্যাচ করে, আমার ইন্টারেস্ট এখানে, এবং আমি 8,000 এত ডলার হচ্ছে। তখন বললো আচ্ছা ঠিক আছে। তারপরে বললো কি যে তোমার মেজর কি, তখন আমি বললাম যে আমার মাস্টার্স মেজর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তখন বলতেছে কি যে তারপরে বললো কি যে তুমি ব্যাচেলরে কেন এই মেজরটা সিলেক্ট করছো। মানে আমি যখন বলছি যে মাস্টার্স এটা, উনি ভেবে নিছে ব্যাচেলরে আমি, তখন আমি বলছি হ্যাঁ অফিসার ব্যাচেলরে আমি এই মেজরটাই আমি পছন্দ করছিলাম। বলার পরে উনি আমাকে একটু ঘুরায় প্রশ্ন করলো যে ব্যাচেলরে কেন তুমি এই প্রোগ্রামটা সিলেক্ট করলা। তখন আমি হেসে দিয়ে বললাম যে অফিসার আসলে ছোটবেলা থেকে আমার শখ ছিল আমি ইঞ্জিনিয়ার হবো, কেন আমার আব্বু একজন ইঞ্জিনিয়ার, আর আমার ইঞ্জিনিয়ারিং এর উপরে আমার একটা প্যাশন আছে, এই কারণে আমি এটা পছন্দ করছি। আর আর আমার হোয়াই দিস কোর্স বা হোয়াই দিস প্রোগ্রাম, তখন ওইটা আমি খানিকটা কানেক্ট করি এটার সাথে। করার পরে তারপরে বলতেছিল যে তারপরে আমি আবার এখানে আমি এটাও অ্যাড করি যে আমি কিন্তু এখন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তখন উনি আমাকে বলে যে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আছো, তোমার 2 বছর পরে তুমি দেশে এসে কি করবা, এই ডিগ্রিটা যে তুমি নেবা 2 বছর পরে দেশে এসে তুমি কি করবা। তখন আমি বললাম যে অফিসার আমি 2 বছর পরে দেশে এসে আমার এই সেম কোম্পানিতে বড় ম্যানেজারিয়াল পজিশনে জয়েন করব, সাথে আমি তো আরো অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ পাবো আমি যদি এই ডিগ্রিটা অ্যাচিভ করতে পারি। তারপরে আমাকে বলল যে
তুমি চাকরি করো, তুমি কয় টাকা বেতন পাও? তখন আমি বললাম যে আমি 35,000 বিডিটি পাই এবং $350। তখন বলল কি যে তাহলে তোমার বাদ বাকি টাকা কে দিবে, রিমেইনিং কস্ট? তখন আমি আবার এটা একটু ট্রিকি করে বলছিলাম, অফিসার আমি তো $9,000 স্কলারশিপ পেয়েছি, সাথে আমার বাবা আমাকে স্পন্সর করবে। এটুকু বলে আমি চুপই ছিলাম, আমি আর কিছু বাড়াইনি। তারপর আমি শুধু এইটুকু জিজ্ঞেস করেছিলাম যে অফিসে আমি কি এলাবোরেট কিছু বলবো কিনা, এলাবোরেট করে কিছু বলবো কিনা। উনি জাস্ট ওইটুকু শুনে বললো নো নো, আর কোনো কিছু দরকার নাই। তারপরেই তো পাসপোর্টটা ডান হাতে নিয়ে ওখানে রাখলো এবং আমাকে একটা সাদা হোয়াইট লিফলেট ধরাই দিয়ে বলে কংগ্রেচুলেশন। এই তো শেষ। আচ্ছা, ওখানে যাওয়ার পর যে এনভায়রনমেন্টটা ছিল, অনেকেই তো ভিসা পাচ্ছিল, অনেকে পাচ্ছিল না। ডিফারেন্সটা কেন কি দেখতে পেলেন যে তারা কেন পাচ্ছিল না, বা যারা পাচ্ছিল তারা কেন পাচ্ছিল? স্যার আসলে ওখানে আমার মনে হয়েছিল কি, মানে আমি যতটুকু সময় সবাইকে খেয়াল করলাম, গ্রিডিংসটা এবং কনফিডেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আমি যখন যে আপনার কি মনে হয়েছে যারা ভিসা পাচ্ছে লাক ভালো তাই পাইছে, বা যারা পাচ্ছে না লাক খারাপ তাই পাচ্ছে না? বিষয়টা কি এরকম? স্যার আমি বুঝতে পারিনি। মানে অনেকে এখানে আছেন মানে জি তাদের অপিনিয়ন অনুযায়ী, বা যারা অনেকে রিফিউজড হয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী, জি অনেকে বলে যে আহ, যারা পাচ্ছে ভিসা তাদের লাক ভালো তাই তারা পাচ্ছে, আর যারা পাচ্ছে না তাদের লাক খারাপ তাই তারা পাচ্ছে না। বিষয়টা কি এরকম, নাকি ওখানে আসলে এমন কিছু ঘটেছে বা এমন কিছু হয় যে জন্য আসলে তাদের ল্যাকিংস এর কারণে তারা পাচ্ছে না? স্যার এটা আসলে আমার মনে হয়, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু, মানে আমি এটাই অলমোস্ট জানতে চাচ্ছি, 8-9 জন, পুরো এক্সপিরিয়েন্স। হ্যাঁ আমি 8-9 জনের যতটুকু আমি দেখছিলাম, মানে আমার চোখের সামনে যে কয়টা মানে ভিসা, আমার চোখের সামনে একটা আপুর ভিসা হয়েছে, সেটা তো স্বাভাবিক, F2 তার হওয়াটা স্বাভাবিক, এবং সে সুন্দরভাবে বাংলায় বলতেছিল। কিন্তু আমার ইমিডিয়েট যে 2-3 জনেরটা আমি পুরো শুনছিলাম, মানে আমার 11 নম্বর কাউন্টার এবং 10 নম্বর কাউন্টারের একটা আপুর, ওনারা ওনাকে যখন প্রশ্ন করতেছিল, মানে ভিওরা, ওনারা কেমন জানি একটু, মানে মনে হচ্ছিল ওনারা আহ ভয় পেয়ে যাচ্ছে, মানে একটু, মানে পজ হয়ে যাচ্ছে কিছু কিছু সময়। মানে আমি তো ওইভাবে তাকাইতে পারতেছিলাম না, আমি খুব মানে ক্লেম থাকার চেষ্টা করতেছিলাম যে যা হচ্ছে হচ্ছে, আমি আমার পড়াটা বা আমি যেটা শিখে আসছি ওইটা আমি মনে করার চেষ্টা করতেছি। তা এখন মানে আমি দেখলাম কি যে সবাই, স্যার আমি একটা জিনিস খেয়াল করলাম যে যারা মানে ভয় পেয়ে যাচ্ছে, ভিও না তাদের দিকে তাকাচ্ছেই না। এবং আহ সর্বোচ্চ আমাকে যেমন 7টা প্রশ্ন করছে, মেবি 7টা থেকে 8টা, কিন্তু অন্য সবাইকে প্রশ্ন করছে 2টা 3টা, কেন ইউনিভার্সিটি, কোন প্রোগ্রাম, আর স্পন্সর। আমার সামনে যিনি ছিল, মানে রিজেক্ট হয়েছে যে ভাইয়াটা, ওনাকে ঠিক এই 3টা প্রশ্নই করছিল, এবং ওনার ইন্টারভিউ টাইম ছিল সর্বোচ্চ 30 সেকেন্ড, কিন্তু আমারটা তো অলমোস্ট 2 মিনিটের কাছাকাছি। আমি স্যার বলবো আমার মানে ব্যক্তিগত যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে হ্যাঁ ইউএসএ এম্বাসি একটু লাকের লাকের ব্যাপার থাকে, কিন্তু হচ্ছে একটু নিজেকে প্রিপারেশন ওইভাবে যদি না নেওয়া যায়, কারণ ওই সিচুয়েশনটা এমন, ওখানে আর সবকিছু মানে আন্ডার আপনার কন্ট্রোলে থাকতে হবে। মানে যে কোনো প্রশ্ন আসতে পারে, যে কোনো সিচুয়েশন হইতে পারে, কিন্তু আপনাকে মানে ওইটা নিজের মধ্যে করে নিয়ে হ্যান্ডেল করে, মুখে একটা হাসি, একটা কনফিডেন্স, একটা বুস্ট যে আমি আসছি, আজকে আমার ভিসা এখান থেকে নিয়ে আমি যাব, এরকম একটা আর কি। আচ্ছা, সো আমি চাচ্ছি আপনার হাজবেন্ডের সাথে কথা বলতে, উনি কি আছেন? আহ, আমি একটু দেখতে হবে ও আছে কিনা। আজিজুল সাহেব, আপনি যদি থাকেন অবশ্যই আপনি ক্লাসে জয়েন দিবেন। ও তো ছিল, ও হয়তো বা আমি বলা শুরু করাতে বের হয়ে গেছে। ওনাকে দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, ওনাকে একটু আসতে বলবেন। হ্যাঁ আমি এখনই ওকে বলছি, স্যার একটা মিনিট, আমি মিউট হয়ে ওকে আমি বলছি। ওকে, সো যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদের এখানে যে স্টুডেন্টদের মক নেওয়ার সময় যে বিষয়টা বেশি খেয়াল করি সেটা হচ্ছে সবার একটা কথাই, সবারই না, মানে জাস্ট 70%-এর একটা কথা, সেটা হচ্ছে যে তারা বলে যে মানে
কালকে ইন্টারভিউ কারো বা 7 দিন পরে, টাইমটা যত ক্লোজ হয়ে আসে তখন সবার একটাই সে থাকে যে আমার খুব ভয় লাগতেছে, আমার খুব টেনশন হচ্ছে, বা সবার চোখের দিকে তাকালে মনে হয় যে কিয়ামত আসতেছে কালকে বা কয়দিন পর, সেটা তার ফেস করতে হবে, এরকম একটা ভয় থাকে। বাট যখন তার ভিসা হয় বা হয় না, ফিরে আসে যে স্যার আমার লাইফের সেরা ইন্টারভিউ দিয়েছি, ওখানে কোনো ভয় নাই, ওখানে জাস্ট চিল ছিলাম, চিল মোড ইন্টারভিউ দিয়েছি, বা এরকম করে বলে। সো যে বিষয়টা বলতে চাইলাম, ওখানে এমন কিছুই নাই যেটাতে আপনার ভয় পেতে হবে। আপনি জাস্ট আপনার পারফরমেন্সের দিকে ফোকাস রাখবেন, ঠিক আছে? এখানে যেরকম আপনাকে আমরা কোশ্চেন করছি, ওখানে একইভাবে কোশ্চেন করবে। বিষয় হচ্ছে ওইটা রিয়েল জিনিসটা দেখা যাবে, যে সামনে বিয়ে বসে আছে একটা রুম, সেই রুমটা কেমন হবে সেই বিষয়ে একটু বলি। আপনারা যখন ওই রুমটার মধ্যে ঢুকবেন, আপনারা বাংলাদেশ ব্যাংকে যারা গিয়েছেন, বড় বড় যে উঁচা বা এমনিতে প্রাইভেট ব্যাংকে এরকম আছে, আপনার হচ্ছে ডেস্ক আছে লম্বা একটা, সেটার মধ্যে হচ্ছে 12টা বক্স আছে। আপনার এইদিকে হচ্ছে 12 নাম্বার কাউন্টার, একটু ভিতরে 11 নাম্বার কাউন্টার, 10 নাম্বার, 8 নাম্বার, 7, 6 এরকম কাউন্টার দেওয়া আছে, ঠিক আছে? আর 4, 5, 6 এই পাশে দেওয়া, আর এই পাশে হচ্ছে 1 থেকে 4 নাম্বার কাউন্টার, যেগুলো হচ্ছে পাসপোর্ট, মানে আলাদা একটা করিডোরের মতো এই পাশে। সামনে হচ্ছে আপনার 2টা ব্রেঞ্চ আছে বড় বড়। সো আপনারা ওখানে যখন ঢুকবেন, ঢুকে আপনাদের ইন্টারভিউ দিতে হবে না, ঢুকে আপনারা হচ্ছে লাস্টের দিকে যাবেন, ওখানে গিয়ে হচ্ছে পাসপোর্ট ভেরিফাই করতে হবে, বা কারো কোনো ডিএসসি প্রবলেম আছে কিনা, সেভিস আপডেট আছে কিনা, প্রবলেম আছে কিনা তারা এটা দেখে। তারপর ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় বাম পাশে এসে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনাদেরকে লাইনে দাঁড় করাই দিবে বা ওই ব্রেঞ্চ গুলোতে বসাই দিবে। তারপর হচ্ছে 4 জন করে, 3 জন করে করে, 2 জন করে করে যেখানে ফাঁকা আছে সেখানে পাঠাবে, কাউন্টারের সামনে পাঠাবে। সো সিরিয়াল ওয়াইজ, যেরকম আপনারা ভোট দিতে যান সিরিয়াল ধরে, বা বাসের টিকিট কাটেন সিরিয়াল ধরে, ওই রকম 3 জন 4 জন দাঁড়ায় থাকে। সো ভিওরা একটা গ্লাসের ওই পাশে থাকে, এবং পাসপোর্ট I-20 পাস করার জন্য খুবই চিকন সরু ওরকম জায়গা থাকে, ওইখান থেকে পাসপোর্ট এবং I-20 কার্ডের ভিতরে দিতে হয়। সো ভিওর সামনে মাইক থাকে, অনেক ভিওর সামনে মাইক থাকে না, কাজ করে না এরকম, বাট মাইক ছাড়াও কথা শোনা যায়। এবং ভিওদের সামনে 2টা স্ট্যান্ড থাকে, এবং ওই স্ট্যান্ডের উপর হচ্ছে 2টা মনিটর থাকে। সো মনিটর গুলোর নিচে একটা স্ক্যানার থাকে, সেই স্ক্যান দিয়ে হচ্ছে আপনার পাসপোর্টের পেছনে যে ডিএস নাম্বারটা থাকে, ওইটা স্ক্যান করলে ওর মনিটরে হচ্ছে আপনার ডিএসটা ভেসে ওঠে। সো ওই ডিএস দেখে ও তাকায় থাকে, অনেকে বলে না মনিটরের দিকে তাকাই থাকে, কি যেন পড়তেছে, ওইটা হচ্ছে আপনার ডিএস পড়ে সে। সো ওইখান থেকে সামটাইমস কোশ্চেন করে, তুমি এই দেশে গিয়েছিলা, কি করছো, আর এমনিতে ওর যেটা মন চায় প্রশ্ন করে। সো দ্যাটস ইট। সো আপনি যদি ভালো মতো ইন্টারভিউ দিতে পারেন, আপনার অ্যাপ্রুভ করবে, সে যদি কনভিন্স হয়, সে যদি কনভিন্স না হয় তাহলে রিফিউজ করে দিবে। 3টা কোশ্চেন করুক আর 7টা কোশ্চেন করুক। সো আমাদের এখানে আমরা যে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি, যে কোশ্চেন আমরা আপনাদের জিজ্ঞেস করি, এর বাইরে কোনো কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করবে না, একটু অ্যাসিওর থাকবেন। সো স্যার আমার হাজবেন্ডও আসছে, আমিও আছি এখনো। ওকে, সো আপনি আছেন স্যার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে আপনাকে। কেমন আছেন? জি স্যার, আমি আসলে ক্লাসে থাকি, বাট আমার আসলে এই যে ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ শুরু হওয়ার কারণে আমি আপাতত একটু মানে অ্যাবসেন্টই থাকতেছি। আর সেকেন্ড আপনি কি ইয়ে বলার হচ্ছে, আর ব্যাটসম্যান না উইকেট কিপার নাকি অলরাউন্ডার? আমি হচ্ছে ব্যাটসম্যান অলরাউন্ডার। আমি ব্যাটিং করি, বোলিং করি, স্পিন করেন নাকি পেস বল করেন? স্পিন বোলিং করি। আচ্ছা, যাই হোক আমরা মূল বক্তব্যে ফিরে আসি। সো জাহিদা দিশা আপনার ওয়াইফ, সহধর্মিণী। তো তিনি ভিসা পেয়েছেন, তো তার এই ভিসা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল যদি জানাতেন। এখানে অনেকে আছে যারা আসলে এই অনুভূতিটা ফিল করতে চায়, So, আপনি তো ফিল করে ফেলেছেন, So, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল, আপনার অনুভূতিগুলো কেমন ছিল, সেটা যদি তুলে ধরতেন। আসলে স্যার হচ্ছে ফার্স্টে আমরা যখন মানে এম্বাসিতে যাই, এই যে একটা লাইনে সবাই যখন দাঁড়িয়ে থাকে মোটামুটি, আমি ওটাই এখানে দেখি। দেখার পরে আমাকে বলে যে আপনি এখান থেকে চলে যান, দেন আর কি আরেক জায়গায় দাঁড়াতে বলে। পরে ওখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে মানে মোটামুটি দেখতেছি সকালবেলা থেকে যারা বের হচ্ছে, মানে এম্বাসিতে ঢুকতেছে বের হচ্ছে, মানে
কষ্টেরই আর কি। সবাই দেখতেছি যে রিফিউজ হয়ে বেরোচ্ছে, মানে অনেক সুন্দর মানে গেট আপ বা অনেক কিছু, অনেক মানে মনে হচ্ছে। বাট আমি মানে দেখলাম কি যে আমি তাদের সাথে কথা বলছি দু একজনের সাথে যে ভাই ভিসা হয়নি। তা দেখলাম যে মানে তারা আসলে মানে নার্ভাসই ছিল। মানে এম্বাসির ভিতর আসলে কি হয়েছে সেটা তো আর আমি পার্সোনালি জানি না। বাট অনেকক্ষণ পরে যখন আমার ওয়াইফ বেরোইছে দূরের থেকে, ও যখন মানে হাত উঁচু করছে, ওর স্মাইলিং ফেস দেখে আমি বুঝতে পারছি যে ওর ভিসা হয়ে গেছে। দেন আর কি সবার মধ্যেই আমি ওকে জড়িয়ে ধরছি, যেটা আসলে আমার লাইফের মানে ওয়ান অফ দ্য কি বেস্ট বলবো, মোমেন্ট। হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। আর একেবারে অনেস্টলি স্পিকিং হচ্ছে এই যে গ্রুপটা, এইখানে আমি ওই গ্রুপে অ্যাড হয়েছি। আমার মেন্টর হচ্ছে ম্যামের নামও ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আহ উনি আমার মানে তোমার ম্যাম mentor। হচ্ছে ঐশী ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঐশী ম্যাম। আচ্ছা, এইখানে সব থেকে মানে ভালো বিষয় হচ্ছে কি যে সবাই এতটা মানে ফ্রাঙ্কলি ফ্রিলি, মানে অনেক মানে কি বলবো, মানে যে তাদের কাছ থেকে আমি মানে এটা তারা আমাদের একটা সাপোর্ট দিচ্ছে, বাট আমি যদি পার্সোনালি তাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করি তারা আমাকে আনসার দিচ্ছে যেটা তাদের মানে রিলেভেন্ট না। তারপরেও তারা আমাদেরকে অনেক সহযোগিতা করে। এটা আমি কয়েকদিনে মানে F1 যখন ক্যান্ডিডেট হিসেবে ছিলাম আমি এটা দেখছি আর কি। পরে আমি এখন ওয়াইফ ভিসা হওয়াতে আমি এখন F2 তে চলে যাচ্ছি, এই নতুন I-20 আসবে, এই জন্য অপেক্ষা করতেছি, এই জন্য ক্লাসে জয়েনও করতেছি না। তবে মানে আমি দেখছি মানে এখানে একটা জিনিস সব থেকে ভালো লাগার বিষয়, আমি যখন বাংলাদেশের মানে টপ কোচ সালাউদ্দিন স্যারের কাছে যখন আমি কাজ করছি, স্যার একটা কথা বলছিল যে তুমি যখন মিরপুরের এনভায়রনমেন্টটা পাবা তখন তোমার বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামেই তুমি ভালো খেলতে পারবা। হ্যাঁ, মিরপুর তুমি তো ফেস করে আসছো। এখানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে যে আমাকে মানে মনে হয় এখানে যে মেন্টর স্যার, যে হেড, মানে আর যে মনে হয় স্যার আপনি, আমি মাঝে মাঝে দেখছি একজন মুরব্বীকে আপনি আর কি মানে একটু ঝগড়া করতেছেন যে আপনি এতদিন হয়ে গেছে, আপনি এখনো ভিডিও কলে মক দিতে পারতেছেন না। মানে ওইটা আমি রিয়েলাইজ করলাম যে এইখানে যদি আপনি কন্টিনিউ ভিডিও কলের মাধ্যমে মক গুলা দিতে পারেন তাহলে মনে মোটামুটি আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে মানে ইউএসএ এম্বাসি ফেস করা। এইটাই আসলে সবার জন্য টাফ হয়ে যায়। এটাই আসলে অনেকে করে না, অনেকে আমি যখন মানে আমি 50, তো মানে আমার ব্যাচ হচ্ছে স্পেশাল ব্যাচ 50, ওখানে আমি মাঝে মাঝে দেখলাম আর কি। এইটা আসলে যারা কন্টিনিউ করতে পারবে ভিডিও মকের মাধ্যমে, আমি মানে মানে কনফিডেন্ট আমি সেই সব ভাইদের উপরে যারা পারে, মানে স্টুডেন্টদের উপরে যারা ভিডিও মকের মাধ্যমে কন্টিনিউ এই মক সেশন গুলো করতে পারবে, তাদের জন্য ভিসা হওয়াটা অনেক ইজি হয়ে যাবে। এছাড়া মানে খুব একটা টেনশনের কোনো কারণ নাই। ওই যে আমার ওয়াইফ বললো না যে জাস্ট কনফিডেন্ট, এখানে লাকের তো কোনো বিষয় নাই। আপনি আপনি প্রিপারেশন নিবেন, আপনার হইলে তো ভালো। লাক বলতে তো আসলে কারণ আল্লাহ তো চাই, মানে অ্যাজ এ মুসলমান হিসেবে আল্লাহ তো চাই প্রত্যেকটা বান্দার মঙ্গল হোক। কিন্তু এই মঙ্গল হওয়াটা আসলে আমাদের উপরে নির্ভর করবে যে আমরা কতটুকু আহ এফোর্ট কি দেই, বলবো আমার, ডেডিকেশন দেই। জি 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 সেটাই। তো আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই আজিজুল সাহেব, সো আপনার ওয়াইফ এখানে প্র্যাকটিস করেছে, সো জি ওনার পূর্বের যে অবস্থা আমি দেখেছিলাম, আমি প্রথম দিন বা সেকেন্ড দিন ওনাকে মক নিয়েছিলাম এবং তার যেদিন যে অবস্থা দেখেছিলাম এবং পরবর্তীতে যা দেখেছি, পর অবশ্য আমি মক নিইনি বাট আমি দেখেছি তার অবস্থা খুবই ভালো ডেভেলপমেন্ট করেছে। সো তার যে আহ, তাড়াতাড়ি রিকভার করা বা নিজের অ্যান্সার গুলো আরো ভালো আপডেট করা, মডিফাই করা, ক্লাসে মক দেওয়া, ভিসা পাওয়া থেকে শুরু করে, সো এই বিষয় নিয়ে আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান যারা এখনো দুর্বল? আপনি তো কাছ থেকেই দেখেছেন বা আপনি তো প্রথমে F1 প্র্যাকটিসও করেছেন। জি, আমার সাজেশন হচ্ছে সবার উদ্দেশ্যে এইটাই যে
আপনারা মানে যাদেরকে মেন্টর হিসাবে আছেন, যারা যেই মেন্টররা যাদেরকে গাইড করতেছেন, তারা যথেষ্ট জ্ঞানী এখানে আমার কাছে মনে হয়েছে। মানে যারা যথেষ্ট পরিমাণে এটার উপরে মানে মানে আমি দেখলাম কি যে আমি যখন মানে আমাদের কোচদের কাছেও 50টা স্টুডেন্ট যখন সালাউদ্দিন স্যারের কাছে বা অন্যান্য যারা কোচ আছেন তাদের কাছে জিজ্ঞাসা করতেছি যে স্যার এই জিনিসটা বুঝতেছি না, তখন তারা একটা টাইমে না মানে বিরক্ত হয়। তো এইখানে এই বিরক্তির আমি কোনো চিহ্ন দেখি নাই। মানে আমি দেখতেছি কি একই কোশ্চেন, একই কোশ্চেন গ্রুপে মানে ফার্স্টে একজন করছে ওই একই কোশ্চেন আবার 50তম জন বা 40তম জন করতেছে, কিন্তু সেই অ্যান্সারই আবার যে মেন্টর আছেন উনি দিচ্ছেন। এই যে মানে এখানে মেন্টরদের যে হেল্পটা, এই হেল্পটা আসলে অনেক এসেনশিয়াল, যেটা আসলে সবাই করে না। মানে আমি আমার ওয়াইফকে বলতেছি যে ভাই এ তো বিরক্তিকর ব্যাপার, কিভাবে এই টিচাররা এরকম মানে মানে ইয়ে করে, যে কিভাবে তারা সহ্য করে এই জিনিসগুলা। মানে আমি হলে তো কোনো সময় পারতাম না। তা ওই আমার ওয়াইফ যখন ওই যে ফার্স্টে আনসার শিট গুলা মুখস্থ করছিল, পরে ওই জিনিসটা ওর আবার মানে চেঞ্জ করে ওর যে মেন্টর ছিলেন উনি আবার নতুন ওকে আনসার শিট দেয়, ওইটা ও আবার পড়তে পড়তে ওর আমি দেখছি যে ও মানে পারতেছে না, মানে এমন হচ্ছে হি কে শি বলে ফেলতেছে বা এরকম মানে মানে এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, পরে ওর মেন্টর ওকে একটা অ্যাডভাইস দেয় যে আপনি মোটামুটি সপ্তাহখানিক বা কিছুদিন আর কি এটা স্টপ থাকেন, মানে টোটাল আনসার শিটটা আপনি পড়েন না। তো ওই টাইমে মানে আমার ওয়াইফ তো মূলত ঝিনাইদহে থাকে, আমি খুলনাতে থাকি। আমি ঢাকার থেকে ওই সময় খুলনাতে থাকায় ও আর কি আমার কাছে ছিল কয়েকদিন। তো ওই টাইমে দেখলাম যে ওকে নিয়ে আমি টোটাল টাইমটা আমি মানে আমি আসলে একটু ট্রাভেল করা পছন্দ করি। আমি ওকে ওই নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি, মানে খুলনার মধ্যে আশেপাশে। মানে ওকে জাস্ট এই সাইটটা থেকে ওকে আমি বের করে দিছি যে না, আপাতত যেহেতু তোমার মেন্টর তোমাকে বলেছে যে তোমার কিছু কয়েকদিন রেস্ট দরকার, পড়াশোনা আপাতত করার দরকার নাই। ও মেন্টরের মানে ইয়ের অনুযায়ী ওইটা নিয়ে আমি চিন্তা করলাম, আসলে তো তাই। কেননা আমাদের কোচরাও আমাদেরকে বলে যে যখন তুমি মানে তোমার প্রিপারেশন অনেক ভালো বাট তুমি ম্যাচে যে পারতেছো না, তখন কয়েকদিনের জন্য জিনিসগুলাকে তোমার একটু স্টপ দেওয়া উচিত। তখন আমরাও অ্যাজ এ ক্রিকেটার হিসাবে আমরা কিন্তু প্র্যাকটিস অফ রাখি, একটু চিল করতে যাই বা একটু খাওয়া দাওয়া করি বা যাই হোক সামথিং। এই জিনিসটা আসলে অ্যাজ এ মেন্টর হিসাবে আমি মানে আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখলাম যে আসলে তারা এখানে যারা মেন্টররা আছেন মানে শিক্ষক যারা আছেন তারা আসলে ওয়েল গাইডেড, মানে তারা জানে হাউ টু প্রিপেয়ার দেয়ার স্টুডেন্ট, কিভাবে আসলে তাদেরকে খুব ভালোভাবে গাইড করা যায়। এই জিনিসটা আমি আসলেই প্লিজড। আমি এখানে মানে এই গ্রুপের কোনো মানে যে মার্কেটিং বা এই গ্রুপের কোনো কিছু না, আসলে আমি ভাই মানে অনেস্টলি স্যার আমি এখানে টিচারদের মানে আমি খুব ভালো লাগছে আমার। আমি এরকম আসলে বাংলাদেশে অন্য কোনো জায়গা আছে কিনা আমি জানি না, বাট আমি অনেস্টলি আমার ভালো লাগছে। তো এখানে মানে আমার অ্যাজ এ সবার উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা আপনার মেন্টরদের পরামর্শটা নেন, আর তারাই আপনাকে গাইড করবে। কেননা তারা আসলে প্রত্যেক দিন আপনাদের মতো স্টুডেন্টদেরকেই মানে প্রতিদিন হ্যান্ডেল করতেছে, এক দুইজন না, 50 জন 100 জন কন্টিনিউ হ্যান্ডেল করতেছে। এই আর কি। অসংখ্য ধন্যবাদ আজিজুল সাহেব এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। আসলে এটা আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলেছেন। তো খুব ভালো লাগলো, ভালো কথা শুনতে ভালো লাগে। আম, এখন চলে যাব জাহিদা দিশা, আপনার যদি কোনো সাজেশন থাকে সবার উদ্দেশ্যে। স্যার সাজেশন একটাই, শুধু মেন্টরদের সাথে থাকবেন, টাচে থাকবেন। এখানে যে স্টুডেন্ট গুলো আছেন, কেননা স্যার ম্যামরা এত সুন্দরভাবে আপনার প্রোফাইলটাকে পড়বে, তারা বিবেচনা করবে, তারপরে আপনাকে তারা একটা আনসার স্ক্রিপ্ট প্রোভাইড করবে। তো আপনারা এর ওরটা শুনে, যেমন আমি প্রথমে একজনের থেকে না, আমি ভেবেছিলাম যে আমার মুখস্থ করতে হবে, আমার সেম ইউনিভার্সিটি সেম স্কলারশিপ সেম ডিপার্টমেন্ট এটা পড়ি, কিন্তু আনফরচুনেটলি ওই ভাইয়াটা হচ্ছে সে ভিসা পাইনি। কিন্তু আমি কিন্তু আমার আনসার স্ক্রিপ্টটা পড়ছি, এটা যত কষ্ট হোক আমি মুখস্থ করছি, আমি বুঝে ইভেন সত্যি স্যার আমি প্রথমে মুখস্থ করছি, কিন্তু ম্যামরা আমাকে বলছে ম্যাম আপনি মুখস্থ করেন না, আপনি হচ্ছে বুঝে বলার চেষ্টা করেন, আপনি কি বলতে চাচ্ছেন। তারপরে আমি এটা বুঝার চেষ্টা করলাম
বোঝার চেষ্টা করে করে আমি যখন পুরোপুরি যখন বুঝে পড়লাম স্যার, তখন কিন্তু সূরা ফাতিহার মতন এটাও আমার একদম মুখস্থ হয়ে গেছিল, মানে এত সহজ ভাবে আমার মুখস্থ হয়েছে। ইভেন আমি ভিসা পাওয়ার পরে আমার ফ্যামিলি এবং আমার মানে আমার আম্মু, আমার বোন, আমার হাজবেন্ডের বোন, আমার হাজবেন্ডের মা ছাড়া কেউ জানতো না আমি ইউএস এম্বাসি টেস্ট করতে যাচ্ছি। আমি ভিসা পাওয়ার পরে সবাইকে বলছি। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করে তুমি কোথা থেকে গেছো, মানে কোন এজেন্সি তোমাকে ইয়ে করছে। আমি অলমোস্ট আমার এক পরিচিত একজনকে বলছি এই ভুম্যাকের ফাইল প্রসেসিং এর কথা, আমি আমার এজেন্সির কথা বলি নাই। আমি বলছি ভুম্যাক এখানে, আমি মক প্রিপারেশন নিতে আমি এটা বলিনি, আমি বলছি আমাকে পুরোপুরি রেডি করে দিছে এখান থেকে। দুলা ভাই আপনি যদি চান আপনি ওনাদের সাথে কথা বলেন, আপনার মেয়ের প্রোফাইলটা ওনাকে বলেন, ওনারাই আপনাকে সাজেশন করবে কোন ভার্সিটি বা আইএলটিএস দিতে হবে না অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে হবে, সেটা তারা বলে দেবে। আমি ভূমেকের হচ্ছে এই নামটা আমি জাস্ট কপি করে ওই দুলা ভাইকে প্রোভাইড করছি আর বলছি আপনারা ইনাদের সাথে কথা বলে নিন। মানে হ্যাঁ, এখন থেকে যদি আমার ফ্যামিলির মধ্যে বা আমার হাজবেন্ডের ফ্যামিলির মধ্যে বা ইভেন আমার কোনো পরিচিত যদি কেউ থাকে, যদি বলে যে তোমরা কোথা থেকে কি করছো, মানে এখন সত্যি কথা স্যার, এখন আমার কাছে অনেকে ফোন দিচ্ছে, অনেকে জানতে চাচ্ছে। ইভেন আজকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাসায় আসছি, এই রাত্রে আমার আমার চাচা আমার সাথে দেখা করতে আসছে, উনি বাইরে ওয়েট করতেছে। আমি এই মক সেশনটা শেষ হলে আমি ওনার সাথে কথা বলবো আর কি, মানে চলে যাবো 23 তারিখে, সবাই দেখা করতে আসতেছে। তা আমি সবাইকে হাইলি রিকমেন্ড করব, মানে যারা এত সুন্দরভাবে আপনাকে ইন্টারভিউর জন্য রেডি করে দিতে পারে, তাহলে তারা একটা ভালো ভার্সিটির জন্য আপনাকে আরো কত সুন্দরভাবে রিজিউমি তৈরি করবে, আপনার পোর্টফোলিও তৈরি করবে, আপনাকে একটা ভালো ভার্সিটিতে তারা অ্যাডমিশন করানোর জন্য চেষ্টা করবে। এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং আমি আশা করি এখান থেকে যারা আছে সবাই ভিসা পাবে এবং আমাদের ভূমেক আরো আরো অনেক বড় একটা ফ্যামিলিতে পরিণত হব আমরা। এবং ইউএসএ তে আমাদের অনেক বড় একটা সোসাইটি একটা সময় তৈরি হবে এবং আমরা সবাই খুব মানে গর্বের সাথেই বলবো যে আমি ভূমেক থেকে আসছি, আমি ভূমেকে অমুক ব্যাচে ছিলাম। একটা রিইউনিয়ন হবে আমাদের ইউএসএ তে, এগুলো আমি খুব মানে ফিল করি। আর আমি এটা খুব আশা করি ফিলই হয়ে যাবে যে আমার হাজবেন্ডও এখান থেকে হচ্ছে একদিন এরকম ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করবে আর আমি খুব প্রাউডলি বলবো যে হি ইজ মাই হাজবেন্ড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিশা এবং হচ্ছে অর্ণব ভাইকে আপনাদের মূল্যবান এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। সো ইউএসএ তে একটা বাসায় 5টা মেয়ে থাকে। সো আর একটা এক পারপাসে হচ্ছে কথা হচ্ছিল আর একটা আমাদের এক্স স্টুডেন্টের সাথে বাসার বিষয়ে। এটা গত মাসে ইয়াতে এই আগস্টে যে গেল, জুলাইতে। সো সেই বাসার 3 জনে আমাদের ভূমেকের, একজন অন্য এক গ্রুপের, একজন অন্য এজেন্সি। সো দেখা গেল যে ইউএসএ তে 10 জনের মধ্যে দেখা যায় যে 3 জনই আমাদের স্টুডেন্ট থাকে। যদি এবছর 1/3 থাকে যারা আমাদের এখানে প্র্যাকটিস করে, তো অনেকেই আছে। তো যদি কখনো হেল্প প্রয়োজন হয় আপনাদের ওখানে গিয়ে, আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন, যে কোনো প্রয়োজন হয়, যে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই জাস্ট একবার স্মরণ করে দেখেন। চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে যথাযথ সেই প্রবলেমটা থেকে বের করে নিয়ে আসার বা আপনার যে কোনো প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইউএসএ তে যথেষ্ট পুরো নেটওয়ার্ক আছে আমাদের। সো আমাদের এখান থেকে পর্যন্ত প্রায় প্রিপারেশন নিয়েছে 1800 প্লাস, অনেকেই নিয়েছে 1800 প্লাস। আমি নিজেই তো 1843 নম্বর ভিসা অ্যাপ্রুভ। আচ্ছা, সো আপনারা কেউ যদি চান আপনার ফাইল প্রসেস করাবেন, আপনারা ভূমেকের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে, আমি আবার রিকোয়েস্ট করবো নাম্বার দেওয়ার জন্য। আবার কেউ যদি চান স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য, যেমন দিশা ছিল স্পেশাল ব্যাচে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর কেউ যদি চান রেগুলার ব্যাচ, আপনার অ্যান্সার রেডি আছে, জাস্ট প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। সো কমেন্ট বক্সে নাম্বারগুলো দিয়ে দিতে পারেন। সো আমি এখন অনুরোধ করব আমাদের মেন্টর পূর্ণা ম্যামকে, যিনি দিশার মেন্টর ছিলেন। সো আমি আপনাকে বলবো অবশ্যই কংগ্রাচুলেট করার জন্য দিশাকে। ম্যাম আছেন? জি স্যার আছি। কংগ্রাচুলেশনস ম্যাম, সো হ্যাপি। ম্যাম আপনি আমাকে অনেক হেল্প করছেন, আপনার কথা আমি কখনোই ভুলবো না। শেষের দিন পর্যন্ত পার্সোনালি মক নেওয়া আমাকে, এটা আমার জন্য অনেক বেশি কিছু ছিল। প্রত্যেকটা মানে স্পেসিফিক্যালি অবশ্যই আপনি আমার মেন্টর, আপনি আমাকে এত সুন্দরভাবে একটা আনসার রেডি করে দিয়েছিলেন। আপনি একদিন একটা কথা আমাকে বলেছিলেন যে ম্যাম আপনি 2-3টা দিন একটু পড়েন না, মানে আপনি 2টা আনসার পুরা মিক্সড করে ফেলছেন
আপনার মাথায় এত টেনশন, আপনি 2-3টা দিন মানে জাস্ট আনসার যে আছে এটাই আপনি মনে করেন না ম্যাম। ওই জিনিসটা আমার পুরা মানে লাইফ টার্নিং পয়েন্ট ছিল একদম। মানে মাস্ট সে মানে ওই আপনি যে বলছিলেন আমাকে, ওইটাই আমি ইয়ে করছিলাম। আমি মঙ্গলবারে ক্লাস করি নাই, বুধ বৃহস্পতি শুক্র শনি সোমবার থেকে আমি যখন আবার শুরু করি, আমি ঘুম থেকে উঠে দেখলাম হাই আল্লাহ, আমি দেখি সবই পারি। মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আনসারেরই প্রথম 2-3টা লাইন আমার মুখস্থ। আমি কি এইটা তো অনেক আনবিলিভেবল। মানে এইটা ম্যাম আমি আসলে ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনারা আমাকে এত হেল্প করছেন, এত হেল্প করছেন। জি ম্যাম, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ওকে, সো পূর্বা ম্যাম, ঐশী ম্যাম, মেঘা ম্যাম আছেন? পূর্বা ম্যাম। জি স্যার, আমি পূর্বা আছি। হুম, কংগ্রেচুলেশনস দিশা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য, আপনার সামনের জি, দিনগুলো অনেক আমার 23 সুন্দর হোক। তারিখে ফ্লাইট, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে সুস্থভাবে পৌঁছাইতে পারি এত দূর একা। ওকে, ঐশী ম্যাম। তাহলে আমি, হ্যাঁ জি, ঐশী ম্যাম, মেঘা ম্যাম। দিশা ম্যাম, আপনাকে হচ্ছে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং আপনার জন্য হচ্ছে অনেক দোয়া রইলো। আপনি হচ্ছে অনেক ডেডিকেটেড একটা স্টুডেন্ট ছিলেন, রেগুলার হচ্ছে লাস্টে ভিডিও মক দিয়েছেন, so অনেক দোয়া রইলো আপনার জন্য। হ্যাঁ, আমার হাজবেন্ডও আপনার স্টুডেন্ট, আপনি ওকে একটু দেখেন। জি ম্যাম, ডোন্ট ওয়ারি, দেখবো। এখন মেঘা ম্যাম আছেন? জি স্যার আছে। কংগ্রাচুলেশন ম্যাম, আপনার আগামী দিনগুলোর জন্য আরো সুন্দর হয়ে এই দোয়াটাই করি। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। স্যার, আমার চাচু আসছে ঘরের মধ্যে, তাহলে আমি একটু শিওর leave নিই। শিওর শিওর শিওর, আপনি লিভ নিতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি অর্ণব ভাইকে এবং থ্যাংক আপনাকে। ইউ স্যার। ওকে, সো দেখেছিলাম 80 প্লাস, এখন সেখান থেকে 77 আসছে, সমস্যা নেই। আসলে অন্যের এক্সপিরিয়েন্স শেয়ার শুনতে হয়, সো অনেকে ভালো লাগে না হয়তো বা এই জন্য লিভ নেয়, অনেকের ব্যস্ততা থাকে এই জন্য লিভ নেয়। সো আপনারা লিভ নিয়েন না, শোনেন। অন্যজনের সফলতার গল্প শুনতেও ভালো লাগে। অনেক মানুষ আছে অন্যের সফলতার গল্প শুনতে অ্যালার্জি হয়, ভালো লাগে না, আরো ডিপ্রেশনে পড়ে যায়। সো তাদের জন্য অনেক অনেক সমবেদনা জানাচ্ছি। সো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন যারা ভিসা পেয়েছে, অবশ্যই তাদের পাশে, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো মতো পৌঁছাতে পারে ইউএসতে। যারা হয়নি তারা তাদের যে ভুলগুলো তারা ফাইন্ড আউট করতে পেরেছে বা কি ভুল ছিল সেটা যেন বের করা হয় এবং নতুন করে আরো কারেকশন করে আরো ভালো মতো যেন আবার রিঅ্যাপ্লাই করা হয়। আমাদের এই গ্রুপে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ভিসা পেয়েছে, আমি বলতে চাই 60% বা 58% তারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল, থার্ড টাইমার। তো হতাশ হওয়ার কিছু নেই, আপনি খুঁজে বের করুন আপনার কোথায় প্রবলেম, ইউনিভার্সিটি চেঞ্জ করুন, ইউনিক ইউনিভার্সিটি অ্যাড করুন এবং ভালো স্কলারশিপ ম্যানেজ করে আপনারা অ্যাপ্লাই করে আপনারা হচ্ছে আপনার ডিএসটা ভালো করে রিভিউ করে দেন হচ্ছে স্পন্সরটা আরো স্ট্রং ভাবে তুলে ধরবেন, ইনশাআল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে।